মাহফুজ ভাই আচ্ছা মাহফুজ ভাই রোমান্টিসিজমের চূড়ান্ত সবকিছু মিলিয়ে এনভায়রনমেন্ট, কাজের ধারা, আমরা যেভাবে কাজ করছি সেই কাজের জায়গাগুলো আমরা পাচ্ছি না, ভালো স্ক্রিপ্ট পাচ্ছি না, তখন আমার মনে হচ্ছে লেটস টেক আ ব্রেক। হ্যাঁ, একজন আর্টিস্টের কিন্তু কখনোই সে ওই যে আমরা বলি না কাম ব্যাক করবে বা আবার ফিরে এসেছে, একজন আর্টিস্ট কখনো ফিরে আসে না, সে সব হ্যাঁ মানে সে কেন কাম ব্যাক করবে, সে হয়তো বিরতি নিয়েছিল কিন্তু সে আবার কাজ করবে। তো একদম মোটামুটি হলফ করে বলতে পারি যে আমার মতো নতুন নির্মাতাদের সাপোর্ট কোনো আর্টিস্ট দেয়নি, কোনো আর্টিস্ট দেয়নি। 90 দশকের শেষ পর্যায়ে থেকে শুরু করে এমন কোনো মানুষ নেই যারা আসলে তাকে দেখেননি, তার অভিনয়ের প্রতি সিক্ত হননি। এবং রোমান্টিক অভিনয় আমি বলি যে তার একটা অনবদ্য নাম রয়েছে, রিচি সোলায়মান, বাংলাদেশের শিল্পাঙ্গনের অন্যতম মানুষ। আমার নাম তানভীর তারেক। তো দেরি করলেন কেন আমার সাথে আসতে বলেন? দেরি করলাম কারণ হচ্ছে তানভীর ভাই জানতো না আমি দেশে। তো তানভীর ভাই যখনই জেনেছেন উনি তখনই আমাকে ডেকেছেন এবং আমি তখনই এসেছি। থ্যাংক ইউ। 40টার উপরে আপনি ধারাবাহিকই করছেন। তো ধারাবাহিক করলে যেটা প্রায় প্রতিদিন মানে অন্যকে দিয়ে দিতে হয়, মাঝে মাঝে তো ক্লান্ত ভীষণ হয়ে যায়। র্যান্ডম কতদিন একটানা কাজ করছেন আপনি? আমি র্যান্ডম টানা 8-10 বছর টানা কাজ করেছি। আচ্ছা আচ্ছা। তারপর আমি বলবো তানভীর ভাই মেয়েদের কিন্তু মানে ক্যারিয়ারের মানে পিরিয়ডটা শর্ট হয়, কারণ ছেলেদের যেমন আপনি দেখেন চঞ্চল ভাইদের ওরা কিন্তু একটানা কাজ করেই যাচ্ছে, কোনো ব্রেক নাই, কিন্তু মেয়েদের তো নানান ধরনের ব্রেক থাকে। তো সেই অর্থে আমি বলবো যে 8-10 বছর আসলে একটা আর্টিস্টের জীবনে কিছুই না। ক্যারিয়ারে তো অভিনয় বা শিল্পের সাথে থাকবো এরকম তো থাকে না। এমনিতে স্বপ্নের জায়গা কি ছিল? বাবা ভীষণ চাইতেন লয়ার হব। আচ্ছা। তো বাবা খুব এটাই চাইতেন, কিন্তু এটা হয়নি, এদিকেই মানে হয়ে গেছি আর কি, অভিনয় শিল্পী হয়ে গেছি। আমি যদি না ভুল করি টনি ভাইয়ের সাথে প্রথম কাজ শুরু। টনি ভাইয়ের সাথে আমার প্রথম অভিনয়, আবার ওনার প্রথম নাটকের ডিরেকশনেও আমি কাজ করেছি, টনি ভাইয়ের সাথে প্রথম। আচ্ছা আচ্ছা। শুরুর সেট দিনটার কথা মনে আছে? হ্যাঁ মনে আছে। বিটিভির নাটক ছিল বেলা বেলা, বেগম মমতাজ আন্টির স্ক্রিপ্ট ছিল আর ফারুক ভুইয়া আঙ্কেল প্রডিউসার ছিলেন। তো ওখানে তো আফরোজা বানু আন্টি ছিলেন, শর্মিলি আন্টি ছিলেন, শর্মিলি আন্টি তো মারা গেলেন, টনি ভাই, আর অনেকে মানে বড় বড় অ্যাক্টর পারফর্মাররা ছিলেন। তো আসলে ক্যামেরার ভয়টা ওরকম ছিল না, কারণ ছোটবেলা থেকে যেহেতু আমি নাচ করতাম, ক্যামেরার সামনে ইউজ টু ছিলাম, ওই ভয়টা ছিল না। কিন্তু অ্যাক্টিং করতে গিয়ে তো একটু নার্ভাস ছিলাম, মানে ভালো নার্ভাসই ছিলাম। কিন্তু আমি এই কথাটা সবসময় বলি যে আমার কলিগসরা, আমার কো অ্যাক্টররা আমাকে সবসময় অনেক হেল্প করেছেন। টনি ভাই ওই সময় আমি তখন নতুন, টনি ভাই ওখানে তখন স্টার, বা শুধু টনি ভাই না, যারা ছিলেন ওখানে সবাই স্টার। তো ওনারা যেভাবে করে আমাকে ওয়েলকাম করেছেন, যেভাবে করে বসো আসো মা, বা টনি ভাই বলছে রিচি আসো আমরা রিহার্সাল করি, তুমি বলবে কেন না, শর্মিলি আন্টিরা বলছেন যে আসো মা, বেলি আন্টি বলছেন যে মা বসো, আমাদের পাশে বসো, আসো, মানে আমি তো একটু ভয় পেতাম কাছে যেতে। তো টনি ভাই বলছে যে রিচি আসো আমরা একটু রিহার্সাল করি, এভাবে তাকিয়ে থাকো, না 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 দাঁড়াও হয়নি, একটু তাকিয়ে থাকো, এভাবে শটটা দাও। তো ওনারা অনেক কোঅপারেশন করেছেন, যে কারণে ভয়টা কেটে গেছে। তো তখন তো প্যাকেজ অলমোস্ট মানে শুরু হয়ে গেছে। তখন অলমোস্ট শুরু হয়ে গেছে, কারণ আমি সেকেন্ড নাটকই প্যাকেজ নাটক করেছি। সেকেন্ড নাটক, হ্যাঁ। আচ্ছা, তো শুরুর দিকে আপনার অভিনয়টা মানে কে ইন্সপায়ার করতো অন স্ক্রিনে, কাকে দেখে? ওই সময় আমাদের নাটক অনেক ভালো ছিল, অনেক ভালো ভালো নাটক হতো। হ্যাঁ, আমি সৌমি আপা, বিপাশা আপু, মিমি আপা, তিনজনের অভিনয় আমাকে অনেক ইন্সপায়ার করতো। কিভাবে ডিফাইন করেন সৌমি কায়সার? সৌমি আপা আলাদা কি অর্থে? আলাদাভাবে বললে মানে আমি প্রথমে বলতে চাই যে এনারা তিনজনই কিন্তু ইনস্টিটিউশন। হ্যাঁ, একদম কম্বাইন্ডলি একটা বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, এনারা কম্বাইন্ডলি একটা ইনস্টিটিউশন। আর আমি যদি আলাদা করে বলি তাহলে আমি এদের তিনজনকে আমার মেন্টর মনে করি। আচ্ছা। হ্যাঁ, সৌমি আপার ভিতরে এক ধরনের স্পিরিট আছে যেটা একেবারেই আলাদা, এবং এরা তিনজনই একই রকম কিন্তু একইভাবে ব্যতিক্রম। এটা তো কঠিন কথা বলি, একই রকম একইভাবে ব্যতিক্রম। হ্যাঁ, আচ্ছা, মানে কিরকম ভাবে একরকম, এনাদের কাজের প্রতি যে ডেডিকেশনটা আমি দেখেছি, আমি তিনজনের সাথেই কাজ করেছি, ডেডিকেশন, তাদের অ্যাক্টিং এর প্রতি যে ভালোবাসা, যে শ্রদ্ধা, এবং কোনো জায়গায় কোনো কম্প্রোমাইজ না করা, যে আমার ক্যারেক্টারে, আমার অ্যাক্টিংয়ে আমি কোনো জায়গায় কোনো কম্প্রোমাইজ করব না, মানে অ্যাক্টিংটাকে ওই সময় ওরা যেভাবে করে পূজা করতেন, ওই জায়গাটায় ওনারা একরকম। আচ্ছা। আবার ওনাদের ব্যক্তিত্বে ওনারা, একজন সৌমি কায়সার, একজন বিপাশা হায়াত, একজন আফসানা মিমি, ওই জায়গাতে ওনারা আলাদা। আচ্ছা, ইন্ডিভিজুয়াল। প্রথম দিকে আসলে নিজেরা বুঝতে পারা যায় না যে আমি কোন জনরার অভিনয় করব বা কি টাইপের।
তো এমনিতে মনে মনে কি চাইতেন, রোমান্টিক নায়িকাই হব? আমি সবসময় খুব বড়দের কথা শুনতাম, সবসময় আমার বাবা মার কথা শুনেছি, আমার সিনিয়রদের কথা আমি সবসময় শুনতাম। আমাকে জাহিদ ভাই একটা কথা সবসময় বলতেন যে রিচি, আমি যখন কাজ করা শুরু করলাম তখন তো আসলে বিপাশাপুরা আস্তে আস্তে ঘর সংসারের দিকে চলে গেলেন, তখন আমাদের একটা জেনারেশন তৈরি হওয়া শুরু করলো, আমি উপি আপু, ঈশিতা, তো তারিন আপু, শ্রাবন্তী। তো তখন জাহিদ ভাই আমাকে বললেন যে রিচি তুমি এখন কোয়ালিটি বাজবা না, না এখন তুমি কোয়ালিটি বাজবা না, কারণ এখন প্রত্যেকটা মানুষের জানা উচিত যে ঋষি সোলাইমান নামের একজন অভিনয় শিল্পী আছে, এইটা বেশি দরকার। তার মানে প্রত্যেক ঈদে যেন একটা প্রত্যেকটা চ্যানেলে তোমার একটা করে নাটক যায়, তুমি যদি বাঁচতে যাও তখন কিন্তু সেটা হবে না। এখন তুমি মানে উনি আসলে মূল কথাটা বলার চেষ্টা করেছিলেন যে কোয়ালিটির থেকে তুমি এখন কোয়ান্টিটিতে প্রায়োরিটি দাও, যাতে মানুষ জানে যে রিচি সোলাইমান নামের একজন অভিনয় শিল্পী আছেন। তখন ওনার এই কথাটা আমার খুব মনে ধরেছিল, তখন আমি সব নাটক করছি, যে না আমি এটাই করবো, ওটাও করবো, সেটা করবো না, আমার করার মতো যেটা আমি সবগুলো, মানে থাকে না যে নাটকটা খুব একটা ভালো হবে না, ওরকম ভাবিনি, করেছি। হ্যাঁ, তারপরে যখন আমার একটা প্ল্যাটফর্ম তৈরি হলো, আমি দেখলাম যে আমাকে ভালো ভালো ডিরেক্টররা ডাকা শুরু করলেন, তখন আমি বুঝলাম যে এখন আমার কোয়ান্টিটিতে যেতে হবে, কোয়ালিটিতে যেতে হবে। তো তখন না করতেন কিভাবে? তখন আমি বলতাম আমার স্ক্রিপ্ট পছন্দ হয়নি, আমার ক্যারেক্টার পছন্দ হয়নি, একদম সত্যি কথাই বলতাম। হ্যাঁ, সরাসরি বলতাম যে আমার মনে হয় যে এখানে আমি না করলেও হয়, অন্য কেউ নতুনরা করুক, আর এই ক্যারেক্টার এখানে আমার করার কিছু নাই। বা আমি যখন দেখতাম যে একজন ভালো ডিরেক্টরের কাজ আসছে, সেখানে হয়তো আমার অন্য দিকে কম্প্রোমাইজ করতে হচ্ছে, তখন আমার অন্য আরেকজন ডিরেক্টরের শিডিউলের সাথে সেটা ক্লাশ করছে, তখন আমি তাকে গিয়ে রিকোয়েস্ট করতাম যেটা কি একটু এইভাবে করে ওইভাবে করে ওলটপালট করে আমি সেই কাজটা করার চেষ্টা করতাম, মানে কোয়ালিটির দিকে আমি প্রায়োরিটি দিতাম। থিয়েটার আর্টিস্ট যারা গ্রুমিং করা, তাদের থেকে কি ডিফারেন্স থাকতো? যারা ডিফারেন্স অবশ্যই আছে আমি মনে করি, কারণ থিয়েটারের আর্টিস্টরা অনেক বেশি ডিসিপ্লিন হয়। সো আমিও কিন্তু মানে আমি যদি থিয়েটার নাও করে থাকি, আমার নাচের ব্যাকগ্রাউন্ড ছিল, নাচও থিয়েটারেরই একটা পার্ট, সাংগঠনিক চর্চা। হ্যাঁ হ্যাঁ, ওখানেও আমাদের রিহার্সাল রুমে গিয়ে সবাইকে প্রথমে ঝাড়ু দিতে হয়েছে, বেঞ্চ পরিষ্কার করতে হয়েছে, টাইমলি আসতে হবে, টাইমলি সব ডিসিপ্লিন। এবং আমরা যখন বিদেশি রাষ্ট্রীয় ট্যুরগুলোতে যেতাম, তখন কিন্তু 8টায় বাস মানে 8:45, নাহলে মিনিস্ট্রিতে কমপ্লেন চলে যেত, ব্ল্যাক লিস্টেডের নাম চলে আসতো। তো সেটাও, সেই গ্রুমিংটাও কিন্তু আমাদের হয়েছে। বাট আপনি যদি বলেন যে এখনকার যারা থিয়েটার ব্যাকগ্রাউন্ডটা নাই, নাচের হোক বা অভিনয়ের হোক, আমি মনে করি ডিসিপ্লিনের জায়গায় একটু ঝামেলা আছে। হ্যাঁ, তো ডিসিপ্লিন মানে টাইমলি অনসেটে আসা, টাইমলি শুটিংটা শেষ করা, কাউকে ফাঁসিয়ে না দেয়া, এই জায়গাগুলো আমার মনে হয় থিয়েটারের ব্যাকগ্রাউন্ড থাকলে অনেক বেশি স্ট্রং থাকে। রেফারেন্স একটা বড় ব্যাপার থাকে, ধরেন যে আপনি কিছুদিন কাজ করলেন, হয়তো আপনার কো-আর্টিস্ট বা ডিরেক্টর রেফার করলো, এরকম প্রথম দিকে কে বেশি আপনাকে খুব সাপোর্ট দিয়েছে? প্রথম দিকে আমাকে জাহিদ ভাই অনেক সাপোর্ট দিয়েছে, টনি ভাই দিয়েছে, তৌকির ভাই দিয়েছে, তারপরে আস্তে আস্তে সবাই দিয়েছে। কিন্তু আপনি প্যারালালি মানে জাহিদ, রিচি, তৌকির, রিচি এরকম একটা জুটি, মানে বেশ বান্ডেল অফ ওয়ার্ক আপনি করেছেন। তারপর আপনি পালস কি বুঝতেন, দর্শকরা কোনটা বেশি রিসিভ করছে বা এগুলো আসলে তখন, এখন তো ফেসবুকে বোঝা যায়, উত্তাপটা বোঝা যায়, তখন কিভাবে আসলে বুঝতেন আপনি? তখন আসলে বুঝতাম কিভাবে, আমাদেরকে একই নাটকে বারবার, মানে আমার বারবার হচ্ছে একই ডিরেক্টর আমাদেরকে একসাথে ডাকছে। আচ্ছা, হ্যাঁ, দেখা যাচ্ছে জাহিদ ভাইয়ার আমাকে বারবার একসাথে ডাকছে, তৌকির ভাইয়ার আমাকে বারবার একসাথে ডাকছে, তার মানে আমাদের কেমিস্ট্রিটা ওয়ার্ক করছে স্ক্রিনে। সেই কারণেই ডিরেক্টর, প্রডিউসার আমাদেরকে চ্যানেল, যেহেতু চ্যানেল তখন তো আসলে চ্যানেলের মাধ্যমে আসতো, সো চ্যানেল হয়তো ওখানে আমার আর তৌকির ভাই বা আমার আর জাহিদ ভাইয়ের নামটা দেখলে ওখানে ওকে করছে। হ্যাঁ, তখন ওটা প্রডিউসারের কাছে যাচ্ছে, প্রডিউসার থেকে ডিরেক্টরের কাছে যাচ্ছে, সো ওইভাবে বুঝতাম যে আমাদের কেমিস্ট্রিটা ক্লিক করছে। একটা বান্ডেল অফ সুন্দরীরা একসাথে মার্চ করছেন ইন্ডাস্ট্রিতে, তো নিজেদের ভেতরে এমনি খুব ফ্রুটফুল প্রতিযোগিতাটা কেমন ছিল? নাকি ঈর্ষা কেমন ছিল? ঈর্ষা ছিল না দানবীর ভাই, সত্যি কথা। হ্যাঁ, মানে ওইভাবে আমি মনে করি যে পার্সোনাল জেলাসি আমাদের কারো ভিতরে ছিল কিনা আমি ঠিক বলতে পারবো না। পার্সোনাল জেলাসি গুলো তো আসলে যে ঘর সংসার, বিয়ে, কার হাজবেন্ড কি বা কার বয়ফ্রেন্ড কি, এটা নিয়ে ছিল, কিন্তু সেটা আসলে থাকলেও হয়তো প্রকাশ ছিল না। কিন্তু প্রফেশনাল জেলাসি যেটা আমি বলবো, ইটস আ হেলদি কম্পিটিশন, যেটা ছিল আমাদের মধ্যে। যেমন আমার মধ্যে ছিল যে ঈদে তারিন আপুর যদি 2টা ভালো নাটক যায়, অপি আপুর যদি 2টা যায়, আমারও 2টা যেতে হবে। তো আমার 2টা ভালো কাজের জন্য আমার যত ডেডিকেশন দেওয়া লাগে আমি দিব। কিংবা আপনার পুরনো ডিরেক্টর হয়তো তারিনকে নিয়ে নিচ্ছে, তো আপনার মন খারাপ হতো না? হ্যাঁ, অবশ্যই।
অবশ্যই হতো যে আমাকে নিল না গতবার আমি আবার আরেকটা যেটা হতো যে ডিরেক্টর গতবার আমাকে নিয়ে করেছে এবার তাইনাপুকে নিয়ে তখন হতো না। আচ্ছা গতবার আমি কিন্তু খুব অল্পতে সন্তুষ্ট থাকি, তো আমি বলতাম যে না গতবার তো আমি করেছি এবার তাইনাপু করুক। হ্যাঁ বা এবার, এবং আমার মনে আছে তাইনাপুর একটা প্রোডাকশনে সন্ধিক্ষণ নাম ছিল, আমি তাইনাপু অপিয়াপু আমরা তিনজন একসাথে অভিনয় করেছিলাম। তো সেটা স্ক্রিপ্ট ছিল পান্থ সারিয়ারের। উনি তাইনাপু আমাদের দুজনকে আগে স্ক্রিপ্ট পাঠিয়েছে, আমাকে আর অপিয়াপুকে পাঠিয়ে বলছে তোরা আগে ঠিক করবি কোনটা করবি, তারপর আমি লাস্টে যেটা থাকবে সেটা নিব। তো ধরেন স্ক্রিপ্ট আপনি বুঝলেন, স্ক্রিপ্ট নিয়ে আলোচনা হলো, নতুন যারা নির্মাতা কিছুদিন কাজ করার পর তখন তাদেরকে কেমন সাপোর্ট দিতেন বা এই রিস্ক ফিল করতেন কিনা যে ওর কাজ করব, রেফারেন্স কেমন? আমি হচ্ছে কি এটা একদম মোটামুটি হলফ করে বলতে পারি যে আমার মতো নতুন নির্মাতাদের সাপোর্ট কোনো আর্টিস্ট দেয়নি, কোনো আর্টিস্ট দেয়নি। আমার মনে আছে বহু ডিরেক্টরের মানে বহু নতুন ডিরেক্টরের কাজ আমি প্রথম করে দিয়েছি শুধু একটা কারণে যে ও ডিরেক্টর হিসেবে দাঁড়াক। এত মায়া আপনার মানে? হ্যাঁ, ডিরেক্টর হিসেবে দাঁড়াক। কিন্তু কোনোভাবে ফেল করলে আপনি ক্যারিয়ারে কোনো ঝামেলা মানে একটা নাটকটা যদি ফেল করে এই ধরনের কোনো সমস্যা হয়নি? এই ধরনের সমস্যা হয়নি, কারণ আমি সাইমালটেনিয়াসলি ভালো কাজও করেছি, সেই সাথে আমার খারাপ কাজও গেছে। তো তখন দেখা গেছে যে আমার ভালো কাজটার কারণে আমার খারাপ কাজটা ঢেকে গেছে। আমি ছেলেটাকে তো কষ্ট দিইনি, হার্ট করিনি, যে ও একটা চেষ্টা করেছে, সেখান থেকে অনেকে ক্লিক করেছে, অনেকে হয়তো পারেনি। তো এখন তাকে তো সুযোগ তো দিতে হবে। রাইট রাইট। মাহফুজ ভাই যেমন এই চেয়ারে এসে বললেন যে আমি প্রশ্ন রেখেছিলাম, মাহফুজ ভাই, শাহিদ আলী, সবাই আসলে বললো 2-3 জেনারেশন ধরে যে 80 দশক থেকে আসলে এক ধরনের স্বজন পোষণ ব্যাপারটা ছিল, যে একটা রেফার করা বা যেটা সিন্ডিকেট বলি বা স্বজন পোষণ বলি, এটা একটু গোত্র বিভক্তি কি আপনি ফিল করতেন যে না ঠিক আছে আমি এই সারাউন্ডিং এ কাজ বেশি পাই? না, আমার ক্ষেত্রে সেটা হয়নি। অভিযোগ করতো আপনাদের যে না এই অপিরিচিরা ইন্ডাস্ট্রি দখল করে নতুন মেয়ে কাজ পাচ্ছে না, এরকম কি হতো? না, আমরা একদম স্বেচ্ছায় ছেড়ে দিয়ে গেছি। স্বেচ্ছায়? আমি তো চলেই গেলাম যে আমার এনাফ হয়েছে, এখন নতুনরা কাজ করুক। অপিয়াপু আমার মনে হয় তাই অনেকটা সেরকমই। ইন টার্মস কোন জায়গাটা আসলে বোঝা যায়? আপনার তো অনেক কাজ মানে কাজের সংখ্যার জায়গা থেকে শুরু করে এখনকার ছেলেমেয়েরা ভাবতে পারবে না সেই জায়গায়। সো একসময় বুঝতে পারেন যে না ঠিক আছে, আমার ক্যারেক্টার আর্টিস্ট হতে চাননি কখনো? না না, আমি ক্যারেক্টার আর্টিস্ট অবশ্যই হতে চাই, এখনো চাই। আমার কাছে তখন মনে হয়েছে কি যে যখন একটা প্রতিবারই কিন্তু একটা সার্টেন টাইমের পর একটা রেভুলেশন আসে। হ্যাঁ, যে আমাদের সময় যে রেভুলেশনটা আসলো মানে আমাদের চলে যাওয়ার সময়, তখন আমার কাছে মনে হয়েছে সবকিছু মিলিয়ে এনভায়রনমেন্ট, কাজের ধারা, আমরা যেভাবে কাজ করছি সেই কাজের জায়গাগুলো আমরা পাচ্ছি না, ভালো স্ক্রিপ্ট পাচ্ছি না, তখন আমার মনে হচ্ছে লেটস টেক আ ব্রেক। হ্যাঁ, একজন আর্টিস্টের কিন্তু কখনোই সে ওই যে আমরা বলি না কাম ব্যাক করবে বা আবার ফিরে এসেছে, একজন আর্টিস্ট কখনো ফিরে আসে না, সে সব হ্যাঁ মানে সে কেন কাম ব্যাক করবে? সে হয়তো বিরতি নিয়েছিল কিন্তু সে আবার কাজ করবে। তো আমার কাছে মনে হচ্ছে যে ওই টাইমটা আমি যদি লেটস টেক আ ব্রেক, হ্যাঁ আমি যদি একটু ব্রেক নেই, হয়তো বা এখানে একটা নতুন একটা সরি আমার ফোন না, এটা সবসময় বুঝতে পেরেছি, এখনো পাচ্ছি। ওই যে যেটা আপনি বললেন যে সিন্ডিকেট বা স্বজনপ্রীতির ব্যাপারটা, তো ওই সময় মনে হলো যে আমরা যেভাবে কাজ করছি সেই জায়গায় কোথায় জানি একটা মিলছে না বা খাপ খাচ্ছে না, এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছিল আস্তে আস্তে। তো তখন মনে হলো যে লেটস টেক আ ব্রেক, আমরা একটা ব্রেক নেই, নতুনরা আসুক, ওরা একটা কাজের রেভুলেশন তৈরি করুক, হয়তো বা সেটা গিয়ে আরেকটা শেপে দাঁড়া হবে এবং ওই শেপে আমরাও কাজ করব। মানে আগের বার কি হলো যে এখানে আপুরা চলে গেল, ওনারা একটু ঘর সংসার নিয়ে বিজি হয়ে গেল, নায়করা ঠিক থাকলো, জাহিদ ভাই, তৌকির ভাই, হাকিম ভাই, সেলিম ভাই, এনারা সবাই ঠিক থাকলো, আমরা এসে মানে শাহরুখ তার নাতির বয়সী, হ্যাঁ সেটাই, আমরা এসে ইনক্লুড হলাম একটা ইয়ে। তো এখন শাহরুখ খানের সাথে দীপিকা এসে একটা ইনক্লুড হলো, তো সেরকম হয়তো আমরা সরে যাই, এখন একটা জেনারেশন আসুক, ওরা কাজের মাধ্যমে আমাদেরও হবে। কিন্তু এবার যেটা দেখলাম যে ওদের জায়গাটা তৈরি হয়েছে, সবই ঠিক আছে, কিন্তু 10 বছরের জেনারেশন গ্যাপ না হয়ে কোথায় জানি 30 বছরের একটা গ্যাপ। হ্যাঁ মানে নিজেদেরকে ভীষণ ওল্ড ফ্যাশন ব্যাকডেটেডই মনে হওয়া শুরু হয়েছে, যে আসলে মনে হয় যে হয়তোবা আমরাই ব্যাকডেটেড, যে আমরা এই ধরনের গল্পে নিজেদেরকে খাপ খাওয়াতে পারছি না। প্রবাবলি তাই যদি পজিটিভলি বলি। তবে আরেকটু যদি বলি তাহলে এটা বলবো যে আরেকটু যদি এক্সপোজার বাড়ানো যায়, শুধু একটা বয়সের গল্প নিয়ে না ভেবে ডিফারেন্ট গল্প নিয়ে ভাবা, একজন অমিতাভ বচ্চনকে নিয়ে ভাবা
বা একজন আফজাল হোসেনকে নিয়ে ভাবা, হুমায়ুন ফরিদি ভাই তো নাই, ওনাকে নিয়ে তো কিছু বলতে পারছি না, বা যেভাবে করে আমরা নিশোকে নিয়ে ভাবছি সেভাবে করে আমরা একজন আফজাল হোসেনকে নিয়েও ভাবতে পারি। কন্টেম্পোরারি কে বেশি রোমান্টিক ছিল, জাহিদ হাসান, তৌকির আহমেদ, মাহফুজ ভাই? মাহফুজ ভাই, আচ্ছা মাহফুজ ভাই রোমান্টিসিজমের চূড়ান্ত। কোন অর্থে বলেন তো? না, উনি আসলে রোমান্টিক ডায়লগ, এক্সপ্রেশন বা ওনার চোখের যে একটা রোমান্টিসিজম আছে, সবারই আছে। তৌকির ভাই মানে এরা সবাই রোমান্টিক নাটক করেছে, বাট মাহফুজ ভাই যেমন থাকে না যে উত্তম কুমার মানে হচ্ছে নায়ক, আচ্ছা আচ্ছা, নায়ক মানে উত্তম কুমার, তো রোমান্টিক হিরো মানে মাহফুজ ভাই। তো মাহফুজ ভাইয়ের সাথে আপনি, তারিন সহ, অপি করিম, অনেকেই, তো এই জায়গায় কে বেশি সফল বলে মনে করেন দর্শক মানে অ্যাকসেপ্টেন্স? মাহফুজ ভাইয়ের তারিন আপু জুটিটা অনেক বেশি দর্শকের কাছে জনপ্রিয় আমি মনে করি। কেন এত বিনয় আপনি কেন দেখাচ্ছেন? মানে কারণ ওনাদের কেমিস্ট্রি অনেক স্ক্রিনে অনেক ভালো ছিল, ওনারা হয়তো কাজও করেছে একসাথে অনেক বেশি। সেই সাথে আমি আরেকটা নামও বলতে চাই, এখনকার জেনারেশনের মধ্যে আমাদের অপূর্বর রোমান্টিক হিরো, আমি তো আসলে আমাদেরটাই বেশি বলছি, আমাদের অপূর্বও কিন্তু অনেক রোমান্টিক। হ্যাঁ, সেই জায়গাটা আমি একটু আসবো। মোস্ট অফ দ্য সিনিয়র কেউ একটু অবজ্ঞার শিকার হন, যে নতুনরা অ্যাকসেপ্ট করে না। আপনার ক্ষেত্রে কি কিরকম হয়েছে কোনো প্রোডাকশনে, যে না ঠিক আছে এই মেয়েটার সাথে এখন না? না, আমি কখনো এরকম করিনি। তানজিন তিশা আমার মেয়ের ক্যারেক্টার করেছে, মোনালিসা আমার মেয়ের ক্যারেক্টার করেছে। আমি ওয়েলকাম করেছি সবসময় নতুনদেরকে, যে নতুনরা আসুক এবং তারা যেন কখনো সেখানে আনওয়ান্টেড ফিল না করে। ইভেন এখনো তানভীর ভাই না না না, কখনো না, যে না ওর চেহারা খারাপ করবে না, চেহারার সাথে অ্যাক্টিং এর কোনো সম্পর্কই নাই। আর আপনি বলছিলেন না যে এত বিনয় কেন, আমি তো বিনয়ী। অবশ্যই বিনয়ী। আপনি একটু কম কথা বলেন, গণমাধ্যমের সাথে আপনার খুব বেশি যোগাযোগ যে ছিল তা না, তো সেই জায়গায় একটা বড় অ্যাডভান্টেজের জায়গায় চলে গেছে কিনা অন্য কেউ? অনেক সময় বলা হয় যে গণমাধ্যম রিচি ইসলামের কাজের অনুযায়ী সেইভাবে মূল্যায়নটা করে নাই। হ্যাঁ, আপনি মানেন এটা? এখন আমি এটা মানি, এটা আমাকে আজকেও একজন বলেছে। তো আমি আসলে এটা নিয়ে আমি লাইফে কখনো কোনো কিছু নিয়ে রিগ্রেট করি না তানভীর ভাই। কারণ হচ্ছে যে আমি কি পাইনি সেটার থেকে আমি বেশি হিসাব করে আমি কি পেয়েছি। তো আমি যখন আমার চারিপাশটা দেখি তখন আমার কাছে মনে হয় যে আলহামদুলিল্লাহ, মানে আল্লাহ আমাকে সব দিয়েছেন। হ্যাঁ, তো আপনাদের দয়ায় আল্লাহ আমাকে দুটো সুস্থ বাচ্চা দিয়েছেন, হ্যাঁ, একজন ভালো স্বামী দিয়েছেন যে আমাকে মাথার মুকুট বানিয়ে রেখেছেন। তো সবকিছু মিলিয়ে আমি যখন দেখি যে আসলে ওর হয়তো এটা আছে, ও আমার নাই, ওর হয়তো এটা, কিন্তু আমি যদি সবকিছুর হিসাব করি আমি মনে করি যে আমি অনেক ভালো আছি, তো তখন আমার শান্তি লাগে। আপনি খুব দারুণ সুখী মানুষ, রাইট? হ্যাঁ, আমি ভীষণ সুখী মানুষ। আরেকটা যেটা বলছিলেন যে সাংবাদিক বা কাজের জায়গাটা, যেটা আমার এক্সপোজারটা সবসময় কম ছিল, আমার কাছে মনে হয়েছে যে আসলে আমি কাজটা করি বেশি, পত্রপত্রিকায় ঢোলটা পিটানো হোক কম। হ্যাঁ, এখন হয়তো বা ট্রেন্ডটা চেঞ্জ হয়ে গেছে যে যত ঢোল তত ভালো, বা তো আমি জানি না, বাট আমার সময় আমি ওইভাবেই কাজ করেছি। হ্যাঁ, কিন্তু আপনাদের সময় একটা বিষয় খুব চেঞ্জ হয়ে গেছে র্যাডিক্যালি, সেটা হচ্ছে ফিল্মের বিষয়টা। আপনারা ওই সময় ফিল্মের প্রতি অতটা আগ্রহী ছিলেন না। কোনো ফিল্মের অফার আসলে বা সাংবাদিকও যখন প্রশ্ন করতো, আমরাও যখন প্রশ্ন করতাম, তখন বলতো না এখনই ভাবছি না। এখন এটা রিভার্স হয়ে গেছে, এখন শুরুতেই ভাবছে ওই ফিল্মটা করবো, অমুকের চলচ্চিত্র করতে পারলে ভালো। তো তখন আসলে কি মনে হতো? তখন আসলে ইন্ডাস্ট্রিটা খুব রিচ ছিল, এজন্য মানে তখন এক হচ্ছে ইন্ডাস্ট্রিটা রিচ ছিল, আর একটা হচ্ছে ফিল্মের ইয়েটা খুব ডাউনগ্রেডে ছিল আসলে। মানে তখন আসলে এমন ধরনের ছবি হচ্ছিল যেটা এখন নাটকের ক্ষেত্রে হয়েছে। তো ওই সময় এমন ধরনের ছবি হচ্ছিল যে তখন সবার আগ্রহটা আসলে ওখানে আর ছিল না, যেহেতু নাটকে সবার খুব ভালো, আমাদের নাটক তো কলকাতাও সবাই দেখতো, তো তখন তো সবার ফোকাসটা এখানেই ছিল। এটাই একটা রিজন। আর তারপরে যখন আসলে এই ট্রেন্ডটা চালু হলো ছবির, তখন তো আসলে আমি আমেরিকায় চলে গেলাম, ওখানে আবার আমার আরেকটা বেবি হলো। তো আমি তখন আমার কাছে মনে হয়েছে যে আগে একটু সংসারটা গুছিয়ে নেই, বাচ্চাগুলোকে একটু বড় করে নেই, তারপরে তো আবার কাজ করাই যাবে। একদমই। আপনার আমেরিকা সংসারের গল্পটা আসবো, কিন্তু তার আগে একটু জানতে চাই যে ধরেন কলকাতার প্রসঙ্গে বললেন, আমি নিজে দেখেছি তখন ওই সময় সিডি অনেকে নিয়ে যেত কলকাতায়, মানে এক বান্ডিল সিডি নিয়ে যেত, এবং যেহেতু তখন ইউটিউব ছিল না, কোনো কিছু ছিল না। প্রবাসীদের কেমন রেসপন্স তখন আপনার পেতেন? ইভেন শো করেছেন আপনি অনেক। হ্যাঁ তানভীর ভাই, আপনি বিশ্বাস করবেন না, জানেন আমাদের বাংলাদেশের থেকে, বাংলাদেশের মানুষের থেকে বিদেশের মানুষ বাংলাদেশের নাটক দেখে বেশি, বাংলাদেশের শিল্পীদের বেশি চেনে তখন থেকেই। কারণ ওরা তো দেশকে মিস করে, দেশের কোনো কিছু পেলে, দেশের থেকে কেউ গেলে, আমি শিওর আপনি সেটা ফিল করেছেন যে ওরা পাগল হয়ে যায় যে কি করবে, কি খাওয়াবে, দেশের থেকে একটা মানুষ আসছে, হোক সে তার আত্মীয়, না হোক সে তার আত্মীয়। আর সেই সাথে যখন ওরা দেশকে মিস করে তখন বাংলাদেশের নাটক বেশি দেখতো, যে কারণে বাংলাদেশের প্রত্যেকটা আর্টিস্টের নাম ওরা জানে,
যারা বিদেশে থাকে। আপনার কাছে যদি বলা হয় শুরুর দিকে সবচেয়ে বেশি মানে থাকে না যে আপনার খুব কঠিন লেগেছে, কঠিন বলতে খুব চ্যালেঞ্জিং লেগেছে কোন চরিত্রটা, কোন নাটকটা? আমি একটা নাটক করেছিলাম প্রতিদিন একটি গোলাপ। এটা হচ্ছে আক্তার ফেরদৌস রানা ভাইয়ের লেখা এবং ডিরেকশন ছিল। ইটিভির একটা সিরিয়াল ছিল, এটাতে শমী আপু অভিনয় করেছিল। কি যে অসাধারণ শমী আপুর অভিনয়! ওই নাটকে আমাকে শমী আপুর সাথে পাল্লা দিয়ে অ্যাক্টিং করতে হয়েছিল। হ্যাঁ, শমী আপুর মতন একজন অভিনয় শিল্পীর সঙ্গে পাল্লা দিয়ে অ্যাক্টিং করা মানে তো চারটিখানি কথা না। তার মধ্যে হচ্ছে যে আমাকে মানে এতগুলো মানুষের সামনে ফট করে কাঁদতে হচ্ছে, ফট করে হাসতে হচ্ছে, চোখের পানি ফেলতে হচ্ছে, আবার চোখের পানি চোখের মধ্যে ধরে রাখতে হচ্ছে। উইন্টার গার্ডেনের সামনে শুটিং হচ্ছে, সো এটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল, খুব কঠিন ছিল।